গতদিনে আমরা অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের যে রাষ্ট্রনীতি সেটা পড়েছি। আজকে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কিছু অংশ রয়েছে, একটু ছোট ছোট করে জায়গাগুলো বলে দেবো, তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে। যেমন রাজমণ্ডল তত্ত্ব। রাজমণ্ডল তত্ত্বটা দেখো, পররাষ্ট্রনীতি সম্পর্কে কৌটিল্যের একটি দৃষ্টান্তমূলক পরামর্শ হলো রাজমণ্ডল তত্ত্ব। এই যে রাজমণ্ডল তত্ত্ব, এই রাজমণ্ডল তত্ত্বে কে কে রয়েছে? রাজমণ্ডল হলো 12 জন রাজার একটি চক্রাকার অবস্থান। কি রকম? ছবিতে কিন্তু দেওয়া রয়েছে, ছবিতে দেখতে পাচ্ছ। প্রথমে রাজা মাঝখানে থাকবে, তার উপরে থাকবে অরি বা শত্রু। তুমি দেখবে একটা জিনিস ভালো করে, আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনেও দেখি, আমাদের ধরো এই বাড়ি প্রতিবেশী যারা রয়েছে, অনেকের সঙ্গে দেখবে আমাদের শত্রুতা আছে, প্রতিবেশীর সঙ্গে দেখবে আমাদের শত্রুতা থাকে, আবার বন্ধু সুলভ হয় প্রতিবেশী। তাহলে অরি, তারপরে মিত্র। তুমি দেখবে প্রতিবেশী সামনাসামনি বাড়ির সাথে তোমার দেখবে কথোপকথন নাই, কিন্তু তার ঠিক পরের বাড়িগুলো, তার পরের বাড়িগুলোর সাথে কিন্তু কোনো ঝামেলা নাই, তারা কিন্তু তোমার বন্ধু। তার মানে কি হচ্ছে, একজন প্রথমে অরি, তারপরে তোমার বন্ধু, তারপর অরির বন্ধু, তারপরে মিত্র মিত্র মানে মিত্রের বন্ধু, বন্ধুর বন্ধু, আবার অরি মিত্র মিত্র মানে মিত্র মিত্রের বন্ধু। এই রকম ভাবে কিন্তু পরপর পরপর হয়। যেরকম আমরা বলি না, শত্রুর শত্রু কিন্তু তোমার বন্ধু, মানে তোমার সঙ্গে একজনের শত্রুতা রয়েছে। শোনো, তোমার সঙ্গে একজনের যদি শত্রুতা থাকে, সেই মানুষটার সাথে যদি আর একজনের শত্রুতা থাকে, তাহলে কি হলো? ওই তৃতীয় ব্যক্তি তোমার কিন্তু বন্ধু হবে। কেন? কেন? ওই দুজনের মধ্যে কি রয়েছে? শত্রুতা রয়েছে। তার মানে তুমি তৃতীয় ব্যক্তির সাথে যদি কানাঘুষি করো, তাহলে কিন্তু মাঝখানে যাকে তুমি শত্রু যে তোমার, সে কিন্তু আরো বেশি চাপা পড়বে। স্বাভাবিক ব্যাপার। এই রকম জিনিসটা কিন্তু প্রথমে রাজা, তারপর অরি মানে শত্রু থাকবে, তারপরে মিত্র বা বন্ধু থাকবে তোমার, তারপরে অরির বন্ধু থাকবে মানে শত্রুর বন্ধু থাকবে, তারপরে মিত্রের বন্ধু থাকবে, তারপরে মিত্র মিত্রের শত্রু থাকবে, যে মিত্র তার মিত্র তার শত্রু থাকবে। এই রকম, বুঝতে পেরেছো? বেশ, এই জিনিসটা হয়। তোমরা একটু দেখে নেবে এখানে পরপর অরি মিত্র, অরি মিত্র, মিত্র মিত্র, অরি মিত্র মিত্র। বেশ, এরপরে চলে আসি কূটনীতি প্রয়োগের অস্ত্র। কূটনীতি প্রয়োগের যে অস্ত্র, সাম দান দণ্ড ভেদ। দেখো, খুব গুরুত্বপূর্ণ সেকশন। সাম দান দণ্ড ভেদ আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। এই চারটে কূটনীতির কিন্তু একটা অংশ, রাজার কিন্তু নীতি। ঠিক আছে? যেমন দেখো, কূটনীতি এই অর্থে কৌটিল্য নয় শব্দের প্রয়োগ ঘটিয়েছেন। কূটনীতি প্রয়োগের ক্ষেত্রে তিনি 4টি কৌশলের কথা বলেছেন। কোন 4টে কৌশল? কূটনীতির ক্ষেত্রে একটা সাম, দান, দণ্ড আর ভেদ। দেখো, সাম শব্দের অর্থ কি? সাম বলতে সন্তুষ্টির কথা বোঝানো হয়েছে। সাম মানে সন্তুষ্টি। এই কূটনীতির মাধ্যমে রাজা প্রতিবেশী রাজার মন থেকে অবিশ্বাস এবং সন্দেহ দূর করবেন। তিনি রাজশক্তির বিরুদ্ধাচরণকারীদের সঙ্গে সমঝোতা করবেন। ধরো, আমি উদাহরণ দিই, আমি একজন রাজা, তুমি কিন্তু আমার বিরোধী আর এক কোনো রাজা, দুটো আলাদা আলাদা। তাহলে আমি কি চেষ্টা করব? সাম মানে যে সমতা বজায় রাখা, মানে আমি তোমার সাথে ঝগড়া করবো না, সমঝোতা করবো। বেশ, এক কাজ করো, তুমি এই জিনিসটা নাও, আমার উপরে অ্যাটাক করো না, আমার উপরে আঘাত করো না, তোমাকে এই জিনিসগুলো দিচ্ছি। এইটা হচ্ছে সাম হয়ে গেল। এরপরে হচ্ছে কি দ্বন্দ্ব, দান। দান বলতে বস্তু বা অর্থের বিনিময় হতে পারে, আবার শক্তিশালী রাজা কর্তৃক দুর্বল রাজাকে অভয়দানের মাধ্যমেও হতে পারে। কূটনীতির এই পদ্ধতি অবলম্বন করে শক্তিশালী রাজা দুর্বল রাজাকে নিজের বশে রাখতে পারে। দান, ধরো তুমি আমার থেকে আরো একটু শক্তিশালী কম, আমি বেশি শক্তিশালী তোমার থেকে, তাহলে আমি তোমাকে কি বললাম?
আমি বলছি আচ্ছা তুমি এক কাজ করো, আমার যেহেতু বেশি সৈন্য রয়েছে, আমার যেহেতু বেশি টাকা পয়সা, বেশি বলশালী আমি, তাহলে আমি তোমাকে কি করব, সমস্ত কিছু জিনিস দেবো, যত সৈন্য লাগে, যত টাকা পয়সা লাগে আমি তোমাকে দেবো, কিন্তু তুমি আমার হয়ে কাজ করো। আমার হয়ে কাজ করো মানে কি, আমি যখন যুদ্ধ করবো তখন তোমারও যে সেনা রয়েছে সেগুলোও আমাকে দিও, মানে আমি সাম্রাজ্য বিস্তার করবো, তুমি আমাকে হেল্প করো। এইটা কিন্তু দান হলো। তাহলে সাম মানে কি, তোমাকে বোঝানো, বোঝাচ্ছি, সমঝোতা করছি তোমার সাথে, যে যেন কোনো সমস্যা তুমি আমার না করো। এরপরে দান মানে কি, তাহলে তুমি যেহেতু আমাকে কিছু অসুবিধা করবে না, তাহলে আমি তোমাকে নিশ্চয়ই এর প্রয়োজনে বা এর পরিপ্রেক্ষিতে আমি তোমাকে কিছু দান দিতেই পারি, যে ঠিক আছে এটা হতে পারে, ওই জিনিসটা দিতে পারি, বা আমি তোমাদের হেল্প করার জন্য, তোমার রাজ্যের হেল্প করার জন্য কিছু সাহায্য করলাম, এটাও হতে পারে। এরপরে দেখো সাম দান হলো। এবার দণ্ড খুব প্রয়োজন। দণ্ড কথাটির অর্থ হলো বল প্রয়োগ করা। রাজা শত্রু রাষ্ট্রকে সরাসরি আক্রমণ করে বসে আনতে না পারলে পারেন বলে উল্লেখ করা হয়। দণ্ড প্রকাশ্য এবং অপ্রকাশ্য উভয়ই হতে পারে। দণ্ড দিলাম, তুমি আমার কথা যদি না শোনো বা আমার যদি শত্রুপক্ষ হও তুমি, তাহলে তোমাকে আমি কি করব, দণ্ড দেবো। কিরকম দণ্ড, সরাসরি আমি তোমাকে অ্যাটাক করতে পারি, আবার সরাসরি না করে আমি কিন্তু অপ্রকাশ্য থেকেও তোমাকে আমি হামলা, অতর্কিতে হামলা করতে পারি, হঠাৎ করে হামলা করতে পারি, আবার তোমাকে বলেও অ্যাটাক করতে পারি। তাহলে এখানে দণ্ড মানে হচ্ছে কি, বল প্রয়োগ করা। আর ভেদ, ভেদ হচ্ছে কি, ভেদ বলতে বোঝায় বিভেদ নীতি। মূলত রাষ্ট্রে ভাঙন সৃষ্টি করার জন্য এই কূটনীতি বল প্রয়োগ করা হয়। শত্রু রাজার আত্মীয় স্বজনের মধ্যে এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করে রাষ্ট্রকে দুর্বল করে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। তার মানে কি, কূটনীতির ক্ষেত্রে কি হয়, তুমি ভালো করে দেখবে রাজনীতিবিদগুলো কি করে, যত রাজনীতির দল আছে সব কি করে, এ ওর উপরে দোষ দেবে, ও ওর উপরে দোষ দেবে, এ তার উপরে দোষ দেবে। কেন, এ যখন ওর উপরে আঙুল তুলবে, এইটাই তো তোমাকে যখনই ধরো তোমার চরিত্র যদি আমি হনন করতে পারি, তাহলে আমাকে কাকে বলতে হবে, তোমার আত্মীয় স্বজনকে। তোমার হয়তো আমি কোনো কলিগসকে বললাম, জানিস এইরকম এই মেয়েটা বা এই ছেলেটা খারাপ। এবারে এইটা তো আমাদের নর্মাল জীবনের উপর হচ্ছে না, আমাদের এটা কিন্তু কূটনীতির ক্ষেত্রে বলছে। তার মানে যখন আমরা কোনো রাজা থাকবে আমার সামনে, তাহলে রাজার যে আত্মীয় স্বজন তাদের কান ভাঙাতে হবে, আরো নিচে নামাতে হবে, পদদলিত করতে হবে। কিসের মধ্যে দিয়ে, বিভেদ সৃষ্টি করতে হবে, এর সাথেও ঝগড়া লাগিয়ে দাও। এই জিনিসটাই হচ্ছে কি ভেদ। ভেদ মানে হচ্ছে বিভেদ, আলাদা। দেখো এরপরে গুরুত্বপূর্ণ আর একটা অংশ, রাজা সম্পর্কিত কৌটিল্যের ধারণা। কৌটিল্য কি বলেন রাজার গুণাবলী বলতে গিয়ে, রাজার গুণ কেমন হবে। কৌটিল্যের মত অনুসারে রাজা গুরু দায়িত্ব সম্পাদনের জন্য অপরিহার্য চতুর্বিধ গুণের অধিকারী হবে। মানে 4টে গুণ কিন্তু রাজাকে থাকতে হবে। কি কি গুণ, একটা হচ্ছে উত্থান গুণ, মানে যেটাকে আমরা উৎসাহ গুণ বলছি। 2 নাম্বার হচ্ছে অভিগামিক গুণ, 3 নাম্বার হচ্ছে ব্যক্তিগত গুণ, 4 নাম্বার হচ্ছে প্রজ্ঞা গুণ। তাহলে আমরা ছোট ছোট এক লাইন করে জানবো সবগুলো। কিরকম, রাজাকে উত্থান বা উৎসাহের গুণের অধিকারী হতে হবে বলে কৌটিল্য মত প্রকাশ করেছেন। যেমন কি হতে পারে, শৌর্য, অমর্ষ, শীঘ্রতা, দাক্ষ। তোমাকে দেখো, তুমি যদি সুস্থ হও, রাজা শুয়ে আছে তো শুয়ে আছে, কালকে যুদ্ধ করবো বলে আজকে ভালো লাগে, একটু ঘুম আছে ঘুমোই, এইরকম রাজা হলে জীবনে রাজকার্য চলবে না, প্রজাদের মঙ্গল হবে না। তার মানে কি, তোমাকে উত্থান বা উৎসাহ গুণ, চল সব হবে, কি হবে দেখে নেবো, তা এইরকম রাজার প্রয়োজন। এরকম রাজার প্রয়োজন যেখানে রাজা সবসময় কি হবে, উৎসাহী হবে এবং প্রজাদেরকে উৎসাহ দেবে, সেনাপতিকে উৎসাহ জাগাবে। এরপর হচ্ছে অভিগামিক গুণ, ন্যায় পরায়ণতা, ধর্ম পরায়ণতা, শত্রু দমনের দক্ষতা, বিবেচনা দক্ষতা, বিনয়, এইগুলো হচ্ছে অভিগামিক গুণ। দেখো রাজার যদি এই সমস্ত গুণ থাকে, তবেই তো একটা রাজার প্রতি প্রজাদের বিশ্বস্ততা বাড়বে। রাজা ধরে এমন প্রজাদের রক্ষাই করতে পারছে না, তাহলে এরকম রাজার কাছে যাবে প্রজারা,
যে প্রজা রক্ষা করতে পারছে না, বা সেই রাজা যদি কি হয়, সেই রাজা যদি 2 নম্বরই হয়, সেই রাজা যদি 2 নম্বরই হয়, সে রাজার কিন্তু কেউ বিশ্বাস করবে না সেই রাজাকে। অর্থাৎ তোমাকে কিন্তু অভিকামী গুণ কিন্তু রাখতে হবে। কি কি? ন্যায় পরায়ণতা হতে হবে, ন্যায় পরায়ণ। মানে কি? তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার ভালো কাজের অবশ্যই উপহার মিলবে, কিন্তু খারাপ কাজ যদি করো তোমাকে কিন্তু রাজা দণ্ড দেবে। এইটাই কিন্তু ন্যায় পরায়ণ, যেমন কর্ম সেরকম ফল ভোগ করবে। ধর্মপরায়ণ, রাজার নির্দিষ্ট ধর্ম, রাজার ওইরকম নয় যে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এরকম নয়, রাজার রাজ ধর্ম আছে, প্রজাদের কি করতে হবে? দেখাশুনো করতে হবে এবং প্রজাদের সুরক্ষা দিতে হবে। এটাই কিন্তু রাজার ধর্ম, রাজ ধর্ম। আর শত্রুদের কিন্তু দমনে দক্ষতা হতে হবে। শত্রুদের দমন করতে পারছো না, তোমার সেই ক্যাপাসিটি নাই, তোমার সেই রাজার কৌশল নাই, বা যুদ্ধের কৌশল তুমি জানো না, সেরকম রাজা কিন্তু চলবে না। এরপর হচ্ছে ব্যক্তিগত কিছু গুণ থাকে, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত গুণ থাকে, আর এখানে রাজার কথা বলা হচ্ছে। তাহলে রাজা সংযম দরকার, অসংযমী হলে হবে না। স্থিরতা দরকার, ভাবনা চিন্তা করতে হবে, মনকে কি করতে হবে? সংযমী করতে হবে। বাকপটুতা দরকার, কথাবার্তা ভালোভাবে বলতে জানতে হবে। প্রখর ধী শক্তি, তোমার কিন্তু প্রচন্ড কিন্তু কি চাই? ধৈর্য চাই, সেরকম ধৈর্যবান রাজা দরকার। এবং প্রচ্ছন্ন চিত্তে মনোভাব গোপন রাখা ক্ষমতা হলো রাজার ব্যক্তিগত গুণ। তাহলে আমরা ব্যক্তিগত গুণের মধ্যে কি পেলাম? সংযম, স্থিরতা, বাকপটুতা, প্রখর ধীশক্তি এবং প্রসন্ন চিত্ত। লাস্ট 4 নম্বরে কি বলছে এখানে? প্রজ্ঞাগুণ। রাজার প্রজ্ঞাগুণ হলো প্রখর স্মৃতিশক্তি। রাজার কিন্তু মাথা ভালো রকম চলতে হবে, প্রখর তোমার কিন্তু বুদ্ধি দরকার, স্মৃতিশক্তি, নির্ভুল সিদ্ধান্তে উপনীত হওয়া, যে কোনো সমস্যা সমাধানের ক্ষমতা। আগেকার তখন যখন রাজা ছিল, রাজাই কিন্তু বিচার করত, এবারে বিচারটা যেন সঠিক হয়, বুঝলে তো? রাজার বিচার যেন সঠিক হয়। এবার রাজা ধরো কাউকে ভালোবাসে, দুজনের মধ্যে ওকে হয়তো রাজা বেশি ভালোবাসে, বেশি পছন্দের, রাজার কাজকর্ম করে দেয় ও পছন্দ। এবার রাজা ধরো ওর উপরে ডিসিশনটা নিল যে না ওকে ছেড়ে দেবো, তোমাকে ধরে রাখবো, সেটা কিন্তু রাজার কর্ম নয়। ও যদি খারাপ কাজ করে তাহলে ওকে শাস্তি দেবে, আর যদি ভালো কাজ করে তাহলে ওকে কিন্তু উপহার দেবে। এইটা রাজার কাজ, একদম নিরপেক্ষ হয়ে কিন্তু তোমাকে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রজ্ঞাগুণ। প্রজ্ঞাগুণের মধ্যে কি কি? প্রখর স্মৃতিশক্তি, নির্ভুল সিদ্ধান্ত উপনীত হওয়া, আর যে কোনো সমস্যা সমাধানের ক্ষমতা। আর একটা পয়েন্ট আছে দেখো, রাজার কার্যাবলী কি কি হবে, রাজা কি কি কাজ করবে। সেখানে কি জানাচ্ছে? অর্থশাস্ত্রে কৌটিল্য রাজার কার্যাবলী সম্পর্কে বলছে, শাসন সংক্রান্ত কার্যাবলী, মানে যখন শাসন করবে তখন কি কি কাজ হবে। শাসন বিষয়ক কাজের জন্য যেমন নিরাপত্তা দিতে হবে, কাদের নিরাপত্তা দিতে হবে? রাষ্ট্রের। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখাও রাজার একটা কিন্তু কাজ। ক্যাওস সৃষ্টি করতে দিলে হবে না। আবার দুষ্কৃতীদের কিন্তু বাড়তে দিলে হবে না, দুষ্কৃতীদেরকে দমন করতে হবে, এটাও কিন্তু রাজার আর একটা কাজ। এরপরে দেখো, রাজার শুধু ওইটা কাজ নয়, রাজার আর একটা কাজ কি? মন্ত্রী, অমাত্য ও অন্যান্য পদস্থ কর্মচারীদের নিয়োগ হলো রাজার অন্যতম কাজ। মন্ত্রীদের, আরো বাদ বাকি যারা আধিকারিক রয়েছে তাদেরকে নিয়োগ করা সেবার কাজে, সেইগুলো কিন্তু কি কাজ? সেইগুলো কিন্তু রাজার একটা কাজ। এখানে কিন্তু রাজার বুদ্ধির প্রয়োজন আছে, রাজার দূরদৃষ্টিতার প্রয়োজন আছে, হ্যাঁ, রাজার দক্ষতার প্রয়োজন আছে, সদাচার দরকার এবং ধৈর্যশীলতা রাজাকে, তবে কিন্তু এই জিনিসগুলো হবে। দেখো এর পরের পয়েন্ট হচ্ছে প্রজা কল্যাণ মূলক কার্যাবলী। রাজাকে খাদ্য, পোশাক, বাসস্থান, তারপর শস্য, বীজ দান, এইগুলো কিন্তু প্রজাদের দিতে হবে, মানে প্রজাদের কল্যাণে রাজার কিন্তু কি করতে হবে? প্রচুর ভূমিকা আছে। রাজাকে কিন্তু প্রজাদের
কল্যাণ যেন হয় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। আবার সামরিক কার্যাবলী রয়েছে। দেখো যুদ্ধের ক্ষেত্রে তোমাকে কিন্তু সুদক্ষ সেনাবাহিনী তৈরি করতে হবে। এবারে ধর তোমার সেনাবাহিনীর কোনো দক্ষতাই নাই, তুমি যদি যুদ্ধ করতে যাও অবভিয়াসলি কিন্তু হারবে, কনফার্ম হারবে। ওই জন্য কি হচ্ছে, তোমাদের কিন্তু হাতি ঘোড়া রথ পদাতিক বাহিনী সব কিন্তু তৈরি করা এবং সেইগুলোকে যথাযথভাবে কি করা, তৈরি করা, যুদ্ধের জন্য কৌশল শেখানো, সেটা কিন্তু রাজার কাজ। আর গুপ্তচর নিয়োগ করতে হবে। গুপ্তচরের কথা ওখানে বলা হয়েছে, মানে বিভিন্ন এক রাজা অন্য রাজার খবর নিয়ে আসছে, ওই রাজার কানে দিচ্ছে রাজা, ফলে জিনিসগুলো আরো ভালো করে কিন্তু বুঝতে পারবে। এরপর দেখো রাজার এরকম নয় যে প্রজাদের তো কথা, প্রজাদের তো দেখাশোনা রাজা করবেই, সঙ্গে কিন্তু নিজের ঘর বাড়িরও দেখাশোনা কিন্তু আমাদের করতে হবে। মানে রাজাকে নিজের তার রানীকে এখানে দিতে হবে তোমার এই ক্ষেত্রে কি হচ্ছে, রাজা তার রানীকে দেখাশোনা করবে, তার যে ছেলে পিলে থাকবে তাদেরকেও তো, তাদের উপর তো বিশেষ নজর কিন্তু রাজাকে দিতে হবে। দেখো রাজস্ব সম্পর্কিত কার্যাবলী। রাজস্ব মানে এখানে রাজস্ব বৃদ্ধির জন্য কি করতে হতে পারে, কৃষি শিল্প বাণিজ্যের উপরে উদ্যোগী হতে হবে। রাজস্ব মানে কি, রাজকোষে যেন টাকা ঢোকে, আমরা যেন ইনকাম পাই। এবারে রাজার হাতে পয়সা, টাকা পয়সা থাকবে তবেই তো সেবা করবে রাজা। রাজার কাছে যদি পয়সা না থাকে তাহলে রাজা সেবাও করতে পারবে না প্রজাদের। এমনকি তোমার বাদ বাকি ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রেও কিন্তু টাকা পয়সা দিতে পারবে না। মানে হাতে টাকা থাকলে সব দিকটাই দেখা যায়, আমাদের ব্যক্তিগত জীবনেও তাই। পয়সা যদি থাকে তুমি সব কিছুই পেতে পারো, তাই তো? পয়সা নাই, খেতেও পাবে না, তোমার নিজের আনন্দের জিনিসও কিছু করতে পারবে না, শখ আহ্লাদও মিটবে না। টাকাটাই মোটামুটি সব জায়গার প্রধান কিন্তু কি উপকরণ বা উপাদান। বেশ, দেখো বিচারটাও কিন্তু রাজার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বিচার কিন্তু সঠিক করতে হবে। ফৌজদারি মামলার বিচার আছে, দেওয়ানি মামলার বিচার আছে, হ্যাঁ বিভিন্ন। লাস্ট আর একটা পয়েন্ট বলি, যেটা হচ্ছে পুরোহিত সম্পর্কিত কার্যাবলী। অর্থশাস্ত্রে পুরোহিত সংক্রান্ত কার্যাবলী প্রসঙ্গে বলা হয়েছে রাজা দেশের সর্বোচ্চ পুরোহিত নিযুক্ত করবেন। কোন রাষ্ট্রের সর্বোচ্চ পুরোহিত যে হবে সেটা রাজা ঠিক করবেন। এমনকি প্রধান পুরোহিত নিয়োগের ক্ষেত্রে রাজা তার যোগ্যতা যাচাই করবেন বলে অর্থশাস্ত্রেও কিন্তু বর্ণিত করেছেন। তার মানে আমাদের যে রাষ্ট্রের প্রধান পুরোহিত হবে তার যোগ্যতা বিচার করবেন কে? রাজা স্বয়ং। তাহলে আজকে এইটুকুই আমরা পড়লাম তোমার পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি, কূটনীতি প্রয়োগের অস্ত্র, সাম দান দণ্ডভেদ, এটা রাজার গুণাবলী, রাজার কার্যাবলী, এই কয়েকটা পড়লাম। পরের দিন আমরা এখানে জিয়াউদ্দিন বারানির কথা পড়বো, ফতোয়াই জাহানদারি গ্রন্থ এবং দিল্লি সুলতানাতের অধীনে রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। এইখান থেকে যেগুলো প্রয়োজন রয়েছে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য, সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু এগিয়ে যাব। বেশ, আজকে এইটুকুই।